ভারী লাল বেনারসি পরে বিয়ের সাজে সজ্জিত হয়ে গত 3 ঘন্টা ধরে বাসর ঘরে বসে আছে 18 বছরের কিশোরী কিম তেয়ং। আয়নার সামনে নিজেকে অচেনা মনে হচ্ছে তার। তের জীবনে উৎসব বলতে তেমন কিছুই ছিল না। এতিমখানা 4 দেয়ালের ভেতর বড় হওয়া মেয়েটির বাবা মা বলে কেউ নেই। নিজের মেধা আর টিউশন পড়ানোর সামান্য অর্থে নিজেকে টেনে টুনে এইচএসসি পর্যন্ত নিয়ে এসেছে সে। আজ সে এই বিশাল অট্টালিকার বড় ছেলের ঘরণী, অথচ যার জন্য তার এই সাজ সেই মানুষটির আসার কোনো লক্ষণই নেই। তের বিয়েটা যেন কোনো গল্পের মতো হুট করে হয়ে গেছে। তার স্বামীর নাম জিয়ন জাংকুক, যাকে সে এখনো চোখেও দেখেনি, শুধু নামটাই শুনেছে। প্রতিদিনের মতো সেদিনও টিউশন পড়ে নিজের ছোট ভাড়া বাসায় ফিরছিল তে। হঠাৎ রাস্তার মোড়ে মানুষের জটলা দেখে সে থমকে দাঁড়ালো। ভিড় ঠেলে ভেতরে যেতেই তার বুকটা কেঁপে ওঠে। একজন বৃদ্ধা মহিলা অচেতন হয়ে রাস্তায় পড়ে আছেন, অথচ সাহায্যের জন্য কেউ এগিয়ে আসছে না। মায়া আর দায়িত্ববোধ থেকে তে মুহূর্তকাল দেরি না করে লোকজনের সাহায্যে তাকে নিয়ে হসপিটালে ছুটে যায়। ডাক্তাররা জানান রক্তচাপ কমে যাওয়ায় তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। হাসপাতালের বেডে শুয়ে থাকা মহিলাটির ফোন অনেকক্ষণ ধরে বাজছিল। কোনো উপায় না দেখে তে ফোনটি রিসিভ করে। হ্যালো মা, কই তুমি? কখন থেকে ফোন দিচ্ছি, ধরছো না কেন? আসসালামু আলাইকুম আঙ্কেল, প্লিজ একটু শান্ত হন। আপনার মা রাস্তায় অজ্ঞান হয়ে গিয়েছিলেন, আমি ওনাকে হাসপাতালে নিয়ে এসেছি। নামজন আর দেরি করলেন না, নিজের স্ত্রী জিনকে নিয়ে দ্রুত হাসপাতালে পৌঁছালেন। ততক্ষণে বৃদ্ধা মহিলাটির জ্ঞান ফিরেছে। মা, আপনাকে কতবার বলেছি একা একা বাইরে বের হবেন না, এখন দেখলেন তো কি হলো। মা, তুমি আমাদের কতটা চিন্তায় ফেলে দিয়েছিলে জানো? বৃদ্ধা মহিলাটি অর্থাৎ আইয়ু মৃদু হেসে পাশে দাঁড়িয়ে থাকা তেকে দেখালেন। আরে থাম তোরা, তে যার ফোন রিসিভ করেছি সে হলো আমার ছেলে। আর এই যে এই পিচ্চি মেয়েটা আমাকে এখানে নিয়ে এসেছে, ও না থাকলে আজ কি হতো জানি না। জিন কৃতজ্ঞতার সাথে তের দিকে তাকিয়ে বললেন, মাশাআল্লাহ, মেয়েটা যেমন সুন্দরী তেমন তার মন। তোমাকে অনেক ধন্যবাদ মা। তে লাজুক হেসে বিদায় চাইল। কোনো সমস্যা নেই আন্টি, উনি এখন সুস্থ আছেন, আমি তাহলে আসি। তে চলে যাওয়ার পর আইইউ তার ছেলে আর ছেলের বউয়ের দিকে তাকালেন। তার চোখে তখন এক অন্যরকম সংকল্প। তিনি বললেন, আমাদের জাঙ্কুকের জন্য একেই আমি ঘরের বউ করে আনবো। নামজন কিছুটা অবাক হয়ে বললেন, মা, জাঙ্কুক কি রাজি হবে? ও তো দেশেই ফিরতে চায় না। আইইউ জানতেন তে এতিম এবং কঠোর পরিশ্রমী। তার সততা আর সরলতা আইইউকে মুগ্ধ করেছিল। তিনি জাঙ্কুককে রাজি করানোর ভার নিজের কাঁধে নিলেন। শেষ পর্যন্ত দাদি জিদ আর কসমের কাছে হার মেনে জাঙ্কুক দেশে ফিরল। বিয়ের আয়োজন করা হলো খুব তাড়াহুড়ো করে। এর জন্য দিনটি ছিল স্বপ্নের মতো, কিন্তু বাস্তবতা ছিল বড় কঠিন। জাঙ্কুক দাদির কথা রাখতে বিয়েটা করলেও এই সম্পর্কের জন্য সে মানসিকভাবে তৈরি ছিল না। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতে না হতেই সেই গভীর রাতে সে কাউকে কিছু না জানে কিংবা তের সাথে একটি বাক্য বিনিময় না করেই আমেরিকার উদ্দেশ্যে দেশ ছাড়ে। বর্তমানে বাসর ঘরের নিস্তব্ধতা থেকে গ্রাস করছে। সে জানে না যে মানুষটি তাকে একা ফেলে 7 সমুদ্র পাড়ি দিয়েছে সে কখনো তার জন্য ফিরে আসবে কিনা। কিশোরীদের চোখে এখন জল, আর হৃদয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের ভয়। সময় কারোর জন্য থেমে থাকে না। কেটে গেছে দীর্ঘ 3টি বছর। সেই 18 বছরের অসহায় কিশোরীতে এখন 21 বছরের আত্মবিশ্বাসী তরুণী। সে এখন অনার্স 3য় বর্ষের ছাত্রী। তবে এই 3 বছরে তার সবচেয়ে বড় প্রাপ্তি হলো তার শাশুড়ি জিন এবং জাঙ্কুকের বোন জিমিনের ভালোবাসা। একবার তে মন খারাপ করে বলেছিল, আমার মতো এতিম মেয়েকে যে আপনারা এ বাড়ির বউ করে এনেছেন, এটাই তো আমার জন্য অনেক। তখন জিন তেকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, খবরদার তে, নিজেকে কখনো এতিম বলবি না। তুই এখন থেকে আমার মেয়ে, তোকে কারো পরিচয় বেঁচে থাকতে হবে না, তুই নিজের পরিচয়ে মাথা উঁচু করে বাঁচবি। সেই থেকে জিনের ছায়া তলে তে নিজেকে নতুন করে গড়ে তুলেছে। আর জাঙ্কুকের ছোট বোন জিমিন এখন তের শুধু ননদ নয়, তার প্রিয় বন্ধু। অন্যদিকে সুদূর আমেরিকার লাস ভেগাসের ক্রিস্টাল হোটেলে বসে ড্রিঙ্কস করছে জিয়ন জাঙ্কুক। তার কোম্পানি আবারও ব্যবসায়িকভাবে 1 নম্বর স্থান দখল করেছে। তাকে ঘিরে অনেক সুন্দরী মেয়ের আনাগোনা, কিন্তু জাঙ্কুকের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তার চোখে মুখে এক অদ্ভুত শূন্যতা, যা সে কাজের পাহাড় দিয়ে ঢেকে রাখতে চায়। পরদিন সকালে বাংলাদেশের নামজনের বাড়ির নাস্তার টেবিলে এক থমথমে পরিবেশ। নামজন আমতা আমতা করে বললেন, আসলে জাঙ্কুকের কোম্পানি আবারও 1 নম্বরে এসেছে। ওরা আমেরিকায় একটা বড় পার্টির আয়োজন করেছে এবং জাঙ্কুকের পুরো পরিবারকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে।
সবাই চুপ হয়ে গেল। নামজুন আবার জিজ্ঞেস করলেন, কেউ কিছু বলছো না যে? জিন গম্ভীর মুখে উত্তর দিলেন, কি বলবো? আমার হসপিটালের ডিউটি ফেলে আমি ওই তথাকথিত সো কল্ড পার্টিতে যেতে পারবো না। আসলে জাগক ঠিক করেছে সে আর কোনোদিন দেশে ফিরবে না, ওখানেই স্থায়ী হবে। জিন তার ছেলের এই একগুঁয়েমিতে ভীষণ কষ্ট পেয়েছেন। নামজুন চেয়েছিলেন সবাই মিলে গিয়ে জাগককে বুঝিয়ে ফিরিয়ে আনতে, কিন্তু জিনের অনড় অবস্থানের কারণে তা আর হলো না। ডাইনিং টেবিল থেকে উঠে এসে জিমিন তার বাবার কাছে গিয়ে দাঁড়ালো। বাবা, এভাবে আর কতদিন চলবে? ভাবির চোখের দিকে তাকানো যায় না, আমাদের কিছু একটা করতেই হবে। নামজুন দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি করবো বল, তোর মা তো যেতেই চাইলো না। সামনে আমার জন্মদিন, যে করেই হোক আমি ভাইয়াকে বাংলাদেশে নিয়ে আসবো। ভাইয়া আমার কথা ফেলবে না। নিজের রুমে গিয়ে জিমিন সাথে সাথে জাঙ্কুকে ভিডিও কল দিল। ওদিকে তখন জাঙ্কুকের গভীর ঘুম। ফোন বেজে উঠতেই সে বিরক্ত হয়ে ফোন ধরলো। এত সকালে কেন কল দিয়েছিস জিমিন? ভাইয়া, এখন সকাল 11টা বাজে, তুমি এখনো ঘুমাচ্ছ? জাঙ্কুক চোখ কচলাতে কচলাতে বলল, আমার ঘুম দরকার, পরে কথা বলছি। না, এখনই কথা বলতে হবে। আগে প্রমিস করো আমি যা চাইবো তুমি তাই দিবে। জাঙ্কুক খানিকটা হেসে বলল, আবার ব্ল্যাকমেল শুরু করলি? বল কি চাই তোর? সামনে আমার জন্মদিন, আমার পছন্দের রঙের ড্রেস নিয়ে তোমাকে এই বাসায় আসতে হবে। তোমাকে বাংলাদেশ আসতেই হবে ভাইয়া। জাঙ্কুকের মুখটা মুহূর্তেই গম্ভীর হয়ে গেল। সে সংক্ষেপে বলল, ইম্পসিবল, আমি যেতে পারবো না, তুই বরং এইখানে চলে আয়। জিমিন এবার তার তুরুপে তাস চাললো। অভিমানী গলায় বলল, ভাইয়া, জীবনে একবার তোমার কাছে কিছু চাইলাম আর তুমি দিলে না। ঠিক আছে, তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না আমি। জাঙ্কুক জানে জিমিন কতটা জেদি। বোনের এই অভিমান সে সইতে পারে না। দীর্ঘক্ষণ চুপ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে জাঙ্কুক অবশেষে বলল, ঠিক আছে, শান্ত হ, আমি আসবো। জিমিন কানে ইয়ারফোন লাগিয়ে জাঙ্কুকের সাথে কথা বলছিল। ঠিক তখনই সে খেয়াল করলো তে মাত্র শাওয়ার নিয়ে বেরিয়েছে। ভেজা চুল মুছতে থাকা তেকে এক অপূর্ব মায়াবী দেখাচ্ছিল। জিমিনের মাথায় দুষ্ট বুদ্ধি খেলে গেল। সে কিছু না বলে ফোনের ব্যাক ক্যামেরাটা তের দিকে ঘুরিয়ে ধরলো। স্ক্রিনের ওপাশে জাঙ্কুক মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল। তে স্নিগ্ধ রূপ দেখে সে যেন পাথর হয়ে গেছে। তার হৃদস্পন্দন থমকে গেছে কয়েক সেকেন্ডের জন্য। জিমিন জাঙ্কুকের ঘোরের সুযোগ নিয়ে ঝটপট কলটা কেটে দিল। ওদিকে জাঙ্কুকের অবস্থা নাজেহাল। তার মাথায় শুধু একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, এই মেয়ে কে? এত সুন্দর কেউ হতে পারে? তে জিমিনকে শাওয়ার নিতে পাঠিয়ে বিছানায় বসে নিজের ফোনটা হাতে নিল। অভ্যাসবশত জাঙ্কুকের প্রোফাইলে ঢুকেই তার বুকটা ধক করে উঠল। জাঙ্কুক মাত্র কয়েক মিনিট আগে একটি স্ট্যাটাস দিয়েছে, আফটার সিইং সামওয়ান মাই হার্ট হ্যাং ফর দ্য ফার্স্ট টাইম। স্ট্যাটাসটা দেখে তের চোখের কোণে নোনা জল জমা হলো। সে ভাবলো জাঙ্কুক নিশ্চয়ই আমেরিকায় কাউকে ভালোবেসে ফেলেছে। তপ্ত নিঃশ্বাস ফেলে সে জাঙ্কুকের ছবিগুলোর উপর হাত বুলিয়ে প্রোফাইল থেকে বেরিয়ে এলো। বিকেলে জিন, তে আর জিমিনকে নিয়ে শপিংয়ে বের হলেন। শপিং শেষে তারা শহরের কোলাহল ছেড়ে এক শান্ত নদীর ধারে গিয়ে বসলেন। গোধূলির আলোয় তে আর জিমিন নদীর পানিতে পা ভিজিয়ে বসেছিল। জিমিন তাদের সেই পানিতে ভেজানো পায়ের একটা ছবি তুললো এবং সেটা নিজের কভার ফটো বানিয়ে দিল। জাঙ্কুক তখন অনলাইনে ছিল। কভার ফটো বদলাতে সে পাগলের মতো জিমিনকে মেসেজ করলো, এই তোর সাথে এটা কে রে? ভাইয়া, আমি এখন বাইরে, পরে কথা বলবো। জাঙ্কুক অস্থির হয়ে ঘরে পায়চারি করতে লাগলো। সে ভাবছে, সকালে ওই মুখটা দেখে আমি অস্থির হয়েছি, আর এখন এই ভেজা পা দেখে মনে হচ্ছে আমার একে চাই চাই, একে ছাড়া আমার চলবে না। কিন্তু কেউ আমাকে এখনই বাংলাদেশে যেতে হবে। রাতে বাসায় ফিরে জিমিন তের সাথে তোলা কয়েকটা ছবি ফেসবুকে পোস্ট করলো। তবে সে তের চেহারায় একটা স্টিকার লাগিয়ে দিলে, যাতে শুধু তার কাজল মাখা মায়াবী চোখ দুটো দেখা যায়। ছবিটা দেখে জাঙ্কুক বিড়বিড় করে বলল, মানুষের চোখ এতটা মায়া ভরা হয়? পরের দিন সকালে নামজন আর জিন মর্নিং ওয়াক সেরে বাসায় ফিরছিলেন। বাড়ির গেটে একটি দামি গাড়ি থামতে দেখে তারা থমকে দাঁড়ালেন। গাড়ি থেকে সুটেড বুটেড অবস্থায় নামলো স্বয়ং জাঙ্কুক। জাঙ্কুক, তুমি এখানে? জাঙ্কুক বাবার সাথে কুশল বিনিময় করে সোজা তার মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। 3 বছর ধরে জিন তার সাথে কথা বলেনি। জাঙ্কুক অপরাধী স্বরে বলল, মা, 3 বছর তো কথা বলনি, এবার অন্তত কিছু বলো। নিজের ছেলেকে সামনে দেখিয়ে জিনের সব অভিমান মুহূর্তেই জল হয়ে গেল। তিনি জাঙ্কুককে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। 3 বছরের জমাট বাঁধা মেঘ যেন এক নিমিষে বৃষ্টি হয়ে ঝরে পড়ল। কিছুক্ষণ পর জাঙ্কুক নিজেকে সামনে নিয়ে বলল, মা, ইটস এনাফ, আমি অনেক টায়ার্ড, এখন আমার একটু ঘুম দরকার।
জাঙ্কুক ড্রয়িং রুম পেরিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। সে জানে না এই বাড়িতেই কোথাও তার সেই মায়াবী চোখ লুকিয়ে আছে। আর সেও কি প্রস্তুত তার সেই অবহেলিত স্বামীকে 3 বছর পর এই নতুন রূপে দেখার জন্য? সকাল 11টা। প্রতিদিনের একটা গোপন নিয়ম আছে। জাঙ্কুক এ দেশে না থাকলেও সে প্রতিদিন একবার তার রুমে গিয়ে ধুলোবালি পরিষ্কার করে আর কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। আজও সে পা টিপে টিপে জাঙ্কুকের রুমের সামনে গেল, কিন্তু দরজার হ্যান্ডেল ঘুরিয়ে দেখলো ভেতর থেকে লক করা। কিছুটা অবাক হয়ে সে ফিরে এলো। এরপর দ্রুত নাস্তা শেষ করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেল। সে কল্পনাও করতে পারেনি যাকে সে 3 বছর ধরে মনে মনে খুঁজছে সে আজ ওই বন্ধ দরজার ওপাশেই ঘুমাচ্ছে। নিচে নাস্তার টেবিলে তখন উৎসবের আমেজ। টেবিলে সাজানো জাঙ্কুকের সব প্রিয় খাবার। বাবা, টেবিলে তো সব দেখছি ভাইয়ার পছন্দের খাবার। আজকের ওর জন্মদিন নাকি? আরে না, তুই কালকে যে 4 ছক্কা মেরে ওকে উড়িয়ে এখানে নিয়ে আসলি, এটা তার পুরস্কার। সব বুঝলাম, কিন্তু 4 ছক্কা মারলাম আমি আর খাওয়া হচ্ছে ওর পছন্দের, এটা কেমন কথা? ঠিক তখনই সিঁড়ি দিয়ে নামতে দেখা গেল জাঙ্কুককে। চোখে মুখে এখনো ঘুমের রেশ, কিন্তু চাহনি আগের চেয়েও তীক্ষ্ণ। জিমিন জাঙ্কুককে দেখে টিপ্পনি কেটে বলল, কি ব্যাপার ভাইয়া, কাল তো ছক্কা মেরেছে আমি, আর তুমি এত তাড়াতাড়ি আউট হয়ে দেশে চলে আসলে? জাঙ্কুক কোনো উত্তর দিল না। সে শান্তভাবে নাস্তা শেষ করলো। খাওয়ার পর জিমিনের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, 5 মিনিটের মধ্যে আমার রুমে আসবি। কিছুক্ষণ পর জিমিন জাঙ্কুকের রুমের দরজায় নক করলো। ভাইয়া, আসবো? আশ্চর্য, তুই আবার কবে থেকে নক করে ঢোকা শুরু করলি? না মানে, এটাকে ভদ্রতা বলে ভাইয়া। ভদ্রতা? তুই আগে তো সবসময় ফ্রি থাকতি, গত 2 দিন ধরে তোর হয়েছেটা কি? কিসের এত বিজি যে আমার কল বা টেক্সটের উত্তর দেওয়ার কোনো সময় পাচ্ছিস না তুই? মানে ভাইয়া, সত্যি অনেক ব্যস্ত ছিলাম তো। জাঙ্কুক এবার উঠে সোজা হয়ে বসলো। জিমিনের চোখের দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে বলল, শোন জিমিন, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পছন্দ করি না। তুই যে ইচ্ছে করে আমাকে এড়িয়ে চলছিস আর ধোঁয়াশা তৈরি করেছিস সেটা আমি খুব ভালো করেই জানি। এখন আমি যা জিজ্ঞেস করবো তার সোজা উত্তর দিবি। জিমিন বুঝতে পারলো এবার আর পালানোর পথ নেই। জাঙ্কুক হয়তো সেই মায়াবী চোখের মেয়েটির কথাই জিজ্ঞেস করবে। জাঙ্কুক তার ফোনটা হাতে নিয়ে জিমিনের দিকে ঘুরিয়ে ধরলো। জাঙ্কুকের চোখে আজ এক অন্যরকম অস্থিরতা। জিমিন শান্ত গলায় প্রশ্ন করলো, কি ভাইয়া, বলো, কি জানতে চাও? জাঙ্কুক নিজের ফোনটা জিমিনের সামনে ধরে প্রায় রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করলো, এই মেয়েটি কি সে যাকে আমি বিয়ে করেছিলাম? জিমিন একটু অবজ্ঞার হাসি হেসে পাল্টা প্রশ্ন করলো, কেন ভাইয়া, ডিভোর্স দিতে এসেছো বুঝি? এই একটি প্রশ্নে জাঙ্কুকের বুকটা কেঁপে উঠল। সে কোনো রকমই নিজেকে সামলে নিয়ে বলল, কোথায় সে? জিমিন এবার কঠোর হয়ে উঠল, যার জন্য তুমি গত 3টা বছর বাড়িতে পা রাখুনি, যার কথা উঠলে তুমি আমাদের হুমকি দিয়েছো, যাকে বিয়ের রাতেই নববধূর সাজে ফেলে তুমি সুদূর আমেরিকায় পালিয়েছিলে, তুমি কি ভেবেছো ভাইয়া যাকে তুমি এত ঘৃণা করতে সে তোমার সামনে আসবে? জাঙ্কুক আর নিজেকে ধরে রাখতে পারলো না। তার গলার স্বর ধরে আসলো। সে প্রায় মিনতি করে বলল, প্লিজ বোন, বল না সে কোথায়। আমি জানি আমি ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। ওকে দেখার জন্য আমার ভেতরটা কেমন করছে, মনে হচ্ছে ভেতরটা পুরো খাক হয়ে যাচ্ছে। ওকে না দেখলে মনে হচ্ছে আমার দমটা এখনই বেরিয়ে যাবে। এই গত 2 দিন আমি কিভাবে কাটিয়েছি তা শুধু আমিই জানি। আমি কোথাও শান্তি পাচ্ছি না রে জিমিন। জিমিন দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাইয়া, মাত্র 2 দিনেই তোমার এই অবস্থা? আর ভাবি তো বছরের পর বছর এই কষ্ট বয়ে বেড়াচ্ছে। 3টা বছর সে প্রতি রাতে কেঁদে বালিশ ভিজিয়ে ঘুমিয়েছে। পারবে তুমি তার সেই 1000 দিনের চোখের জল মুছে দিতে? জাঙ্কুক এবার উঠে দাঁড়ালো। তার চোখে তখন এক জেদি সংকল্প। সে ধীরস্থির কিন্তু কঠোর গলায় বলল, আমি জানি না ওর কষ্ট মুছতে পারবো কিনা, কিন্তু আই নিড হার। ও চাক বা না চাক, আমি ওকে আমার করবই। জিমিন অবাক হয়ে ভাইয়ের দিকে তাকালো। যদি ভাবি না চায়, যদি সে মুক্তি চায়, যে মানুষটি তাকে এতটা অপমান আর অবহেলা করেছে তার সাথে সে যদি থাকতে না চায়, তখন কি করবে তুমি? জাঙ্কুকের কণ্ঠে তখন সেই পুরনো একগুঁয়েমি ফিরে এসেছে, তবে এবার তা ভালোবাসার টানে। সে জবাব দিল, ওর চাওয়াটাকে আমি আগেও প্রাধান্য দেইনি, এখনো দেব না। ও চাইলেও আমার, না চাইলেও আমার। আই নিড হার অ্যাট এনি কস্ট। সারাদিন তে বাসায় ছিল না। সন্ধ্যার আবছা আলোয় যখন সে ক্লান্ত শরীরে বাড়ি ফিরল, জাঙ্কুকের হৃদস্পন্দন তখন নিয়ন্ত্রণের বাইরে। সে জানতে পেরেছে তে বাড়িতে ফিরেছে। কোনো কিছু না ভেবেই সে অধীর আগ্রহ নিয়ে তে রুমের দিকে ছুটল, কিন্তু তে তখন শাওয়ারে ছিল। জাঙ্কুক রুমের এক কোণে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো।
প্রতিটি সেকেন্ড তার কাছে বছরের মতো মনে হচ্ছিল। প্রায় ৮ ঘন্টা পর তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে মুছতে বাথরুম থেকে বেরিয়ে এলো তে। আর বেরিয়েই তার চোখের সামনে যাকে দেখলো তাতে তার পায়ের তলার মাটি যেন সরে গেল। সামনে দাঁড়িয়ে স্বয়ং জাঙ্কুক, যে মানুষটিকে সে শুধু স্বপ্নে দেখেছে, যার ছবির দিকে তাকিয়ে কত রাত কাটিয়েছে, সে আজ রক্তে মাংসের শরীরে তার সামনে। তের ভেতর তখন হাজারো অনুভূতি আছড়ে পড়ছে, অভিমান, কষ্ট আর তীব্র বিস্ময়। সে কি হাসবে নাকি কাঁদবে বুঝতে না পেরে সে ডুকরে কেঁদে উঠল এবং দ্রুত আবার ওয়াশরুমে ঢুকে দরজা লক করে দিল। জাঙ্কুক এতক্ষণ অপলক দৃষ্টিতে তের স্নিগ্ধ রূপ দেখছিল। দরজার শব্দে তার ঘোর কাটলো। তে, দরজা খোলো, ওপেন দ্য ডোর, ড্যাম ইট, ভেতরে কি করছো তুমি? জাঙ্কুকের চিৎকার আর দরজা ধাক্কানোর শব্দে বাড়ির সবাই ছুটে এলো। জিন আর জিমিন অস্থির হয়ে প্রশ্ন করতে লাগলো, কিন্তু জাঙ্কুক কারো কথায় কান দিল না। তার ভেতরে তখন একটাই ভয়, তের কিছু হয়ে গেল না তো। এক সময় প্রচন্ড জোরে ধাক্কা দিয়ে সে দরজাটা ভেঙে ফেললো। ভেতরে গিয়ে দেখলো তে মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। দীর্ঘ ৩ বছরের প্রতীক্ষার পর মানুষটাকে এভাবে সামনাসামনি দেখে মানসিক শক সামলাতে পারেনি মেয়েটি। তের নিথর দেহটা দেখে জাঙ্কুকের মনে হলো তার নিজের প্রাণটাই বুঝি বেরিয়ে যাবে। সে দ্রুত থেকে পাজাকলা করে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। জিন কিছু একটা বলতে চাইলে আরাম তার হাত ধরে থামিয়ে দেয়। না জিন, যার দায়িত্ব তাকেই পালন করতে দাও। পুরনো তিক্ততা আঁকড়ে ধরলে বর্তমানটা নষ্ট হয়ে যাবে, ওদের নিজেদের মতো থাকতে দাও। সবাই ভারাক্রান্ত মনে ঘর থেকে বেরিয়ে গেল। রুমে এখন শুধু জাঙ্কুক আর অচেতন তে। জাঙ্কুক তের পাশে বসে অপলক চোখে তাকে দেখছে। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত প্রতিটি অংশ সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। সে স্বপ্নেও ভাবেনি যে এমন এক মায়াবী পরী তার জন্য দিনের পর দিন অপেক্ষা করে গেছে। নিজের কৃতকর্মের জন্য জাঙ্কুকের ভেতরটা আজ গ্লানিতে ভরে উঠল। সে বুঝতে পারলো হীরা ফেলে সে কাজ কুড়াতে গিয়েছিল। এক অজানা ভালোবাসার টানে জাঙ্কুক তের কপালে আলতো করে একটি চুমু খেলো। তারপর সারা জীবনের জন্য আগলে রাখার অঙ্গীকার নিয়ে থেকে শক্ত করে জড়িয়ে ধরে তার পাশেই ঘুমিয়ে পড়লো। সকালের সোনালি আলো তের চোখে পড়তেই তার ঘুম ভেঙে যায়। চোখ খুলেই সে দেখতে পায় জাঙ্কুক তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। তের মনে হলো সে বোধহয় কোনো স্বপ্ন দেখছে। অবিশ্বাসে সে জাঙ্কুকের বুকে একটা চিমটি কাটলো। আউচ! জাঙ্কুক চোখ মেলতেই তের সাথে তার দৃষ্টি বিনিময় হলো। মুহূর্তের মধ্যে বাস্তবতা অনুভব করে তে আতঙ্কিত হয়ে উঠল। নিজের অজান্তেই সে মা বলে চিৎকার করে উঠল। কিন্তু রুমটি সাউন্ডপ্রুফ হওয়ায় সেই আর্তনাদ বাইরে কারো কানে পৌঁছালো না। কাম হিয়ার, চিৎকার কেন করলে? তে কোনো উত্তর দিল না। সে দ্রুত বিছানা ছেড়ে ঘর থেকে বেরিয়ে যেতে চাইল, কিন্তু জাঙ্কুকের কণ্ঠস্বর তাকে থমকে দিল। স্টপ! আমি তোমাকে এখান থেকে যাওয়ার পারমিশন এখনো দিইনি। তে এবার ঘুরে দাঁড়ালো। তার চোখে জল থাকলেও কণ্ঠে ছিল দৃঢ়তা। সে বলল, আপনি যা চাইবেন বা যে কারণে এখানে এসেছেন সেটা আমার পক্ষে আপনাকে দেওয়া সম্ভব না। কথাটা বলেই তে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল। জাঙ্কুক বিছানায় বসে বাঁকা হাসলো, বিড়বিড় করে বলল, এত অ্যাভয়েড? তুমি এখনো জানো না এই আমি জিয়ন জাঙ্কুক কে? আমাকে ইগনোর করার শাস্তি তুমি পাবে। আর কি বললে? তুমি আমাকে কিছু দেবে না? সরি টু সে বেবি, আমি যা চাই তা আমি নিয়েই ছাড়ি। আর সেখানে তুমি তো আমার বিয়ে করা বউ, তোমাকে আমি চাই, আর তাতে তোমার অনুমতি না থাকলেও চলবে। কিছুক্ষণ পরেই জাঙ্কুকের রুম থেকে প্রচন্ড ভাঙচুরের শব্দ পাওয়া গেল। এই ছেলের পুরনো অভ্যাস, যে কোনো জেদ বা রাগ সে আসবাবপত্র ভেঙে মেটায়। সারাদিন তে মাথা ব্যথার অজুহাত দিয়ে নিজের ঘরেই পড়ে রইল। রাত নামলে জাঙ্কুক লিভিং রুমে তার বাবা মায়ের সামনে গিয়ে বসলো। জাঙ্কুকের চোখ মুখ অসম্ভব লাল হয়ে আছে। সে যে কাঁদছে নাকি প্রচন্ড রাগে হিতাহিত জ্ঞান হারিয়েছে তা বোঝা দায়। মা, আই নো দ্যাট আই হ্যাভ মেড আ মিস্টেক। আমি জানি আমি যা করেছি তা অনেক বড় ভুল ছিল। আমার ভুলের জন্য যা শাস্তি দেবে দাও, কিন্তু ও যেন আমাকে ছেড়ে চলে না যায়। আমি জানি ওকে ফেলে চলে যাওয়া আমার উচিত হয়নি, কিন্তু মা, আমি আসলে কোনো শিকলে জড়াতে চাইনি। অথচ এখন সেই শিকলটাই আমাকে ওর সাথে এমনভাবে বেঁধে ফেলেছে যে আমি চাইলেও দূরে সরতে পারছি না। ওকে ছাড়া থাকার কথা ভাবলেই আমার দম বন্ধ হয়ে আসছে মা। জিন দীর্ঘশ্বাস ফেলে বললেন, কিন্তু জাঙ্কুক, এত বছরের পুরনো আঘাত এত সহজে মুছে ফেলা যায় না। আমি সব পারবো মা। আর জিমিন শোন, তে তোর রুমে কেন ঘুমাবে? আমি যখন এসেছি এখন থেকে ও আমার সাথে থাকবে, আমার রুমেই। ভাইয়া, তোমার কি মনে হয় ভাবি তোমার রুমে যাবে? কেন যাবে না? ওর ঘাড় যাবে। অভিমান করেছে, ভেঙে দেব, কিন্তু এখন থেকে ও আমার কাছেই থাকবে। ওকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারছি না, ঘুমাতেও পারছি না। আমি এই রিস্ক নিতে পারবো না ভাইয়া। ভাবি যদি জানে তবে আরো বেশি কষ্ট পাবে। ওকে একটু সময় দাও নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য। তাড়াহুড়ার ফল কিন্তু ভালো হয় না কখনো। জাঙ্কুক কারো বারণ শোনার পাত্র নয়। সে তার জেদ বজায় রেখে রাতে ঠিকই থেকে অনেকটা জোর করে নিজের কাছে টেনে নিয়ে ঘুমিয়েছে। তের পাহাড় সমান অভিমান তার বাহুবন্ধনে বন্দী হয়ে ছটফট করলেও জাঙ্কুকের পাষাণ হৃদয় তখন শুধু থেকে ফিরে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা।
পরদিন সকালে জিমিন কলেজের উদ্দেশ্যে বের হলো। বাড়ির গাড়িটা নষ্ট থাকায় সে বাধ্য হয়ে রিকশায় চড়ে বসলো। হঠাৎ একটি দ্রুতগামী বাইক এসে রিকশায় ধাক্কা দিলে জিমিন ছিটকে রাস্তায় পড়ে যায় এবং হাতে বেশ চোট পায়। বাইক থেকে এক যুবক নেমে হেলমেট খুলে জিমিনকে সাহায্য করতে এগিয়ে এলে জিমিন রাগে ফুঁসে ওঠে। ধাক্কা দিয়ে ফেলে দিয়ে এখন তামাশা দেখতে এসেছেন? খবরদার, একদম টাচ করবেন না, সরুন এখান থেকে। ব্যথা উপেক্ষা করে জিমিন সেখান থেকে চলে গেল। সে জানতো না এই যুবকটি তাকে অনেক আগে থেকেই চেনে এবং মনে মনে ভালোবাসে। যুবকটি আর কেউ নয়, মিন ইয়ংগি সুগা। সে জং হোসকের একমাত্র ছেলে, যে দীর্ঘ পড়াশোনা শেষে গতকালই বিদেশ থেকে ফিরেছে। কিম নামজনের একমাত্র মেয়ে পার্ক জিমিন এই মিন ইয়ংগিকে ইগনোর করলো। এই মনের ভেতরে যে ভালোবাসার আগুন সে জ্বালিয়েছে, তার কি হবে? আই কান্ট ওয়েট টু সি হার অ্যাজ মাই ওয়াইফ। ওয়েলকাম হানি, ওয়েলকাম টু মাই কিংডম। বাসায় তখন অন্যরকম এক পরিস্থিতি। আরএম আর জিন অবাক হয়ে তাদের সামনে বসে থাকা দুই ব্যক্তির দিকে তাকিয়ে আছেন। তারা এসেছেন বিয়ের প্রস্তাব নিয়ে। আমার ছেলে শপিং মলে আপনার মেয়েকে দেখে পছন্দ করেছে, সে তাকে বিয়ে করতে চায়। আমার মেয়ে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, এখন তাকে বিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। তখনই সিউজনের ছেলে বোকাম বলে ওঠে, আঙ্কেল, আমি আপনার ছোট মেয়েকে চিনি, তাকে নয়। আমি আপনার বড় মেয়েকে বিয়ে করতে চাই। বড় মেয়ে? আমাদের তো কোনো বড় মেয়ে নেই। ও, আপনি যার কথা বলছেন ও আমার মেয়ে নয়, ও আমার ছেলের বউ। হোয়াট? ঠিক সেই মুহূর্তেতে হাতে নাস্তার ট্রে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো। তাকে দেখেই বোগাম যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললো। সে সরাসরি তের দিকে তাকিয়ে নির্লজ্জের মতো বলতে শুরু করলো, এই তুমি ম্যারিড, এটা আগে কেন বলনি? অবশ্য তাতে আমার কোনো সমস্যা নেই, দরকার হলে ডিভোর্স দিয়ে তোমাকে ছাড়িয়ে আনবো, তারপর আমি তোমাকে বিয়ে করব। বোগামের এমন দৃষ্টতা দেখে জিনের মাথায় রক্ত চড়ে গেল। তিনি মনে মনে ভাবলেন, এই হারামজাদা বলে কি? আমার সামনে দাঁড়িয়ে আমার ছেলের বউকে ডিভোর্স দেওয়ার কথা বলছে, সাহস কত বড়! এদিকে জাংকুক ওপর থেকে বোগামের প্রতিটি কথা শুনছিল। নিজের স্ত্রী সম্পর্কে এমন দৃষ্টতাপূর্ণ কথা শুনে সে আর নিজেকে সামলাতে পারল না। ঝড়ের বেগে নিচে নেমে এসে কোনো কথা না বলে বোগামের নাকে সজোরে এক ঘুষি বসিয়ে দিল সে। আমার বউকে আমার থেকে আলাদা করার স্বপ্ন দেখিস? সাহস কত বড় তোর! জাংকুকে জানিয়ে দিকে চোখ তুলেছিস? আই উইল কিল ইউ ব্লাডি বিচ। মা, তুমি ছেলেকে চেনো? জিন বিরক্ত মুখ করে বললেন, হ্যাঁ, ওই দিন শপিং মলে দেখেছিলাম, তের সাথে কথা বলার চেষ্টা করছিল। মায়ের কথা শুনে জাঙ্কুকের রাগ যেন দ্বিগুণ বেড়ে গেল। সে বোগামকে আরো কিছুক্ষণ উত্তম মধ্যম দিয়ে ঘাট ধরে বাসা থেকে বের করে দিল। এরপর নিজের ভেতরে রাগ প্রশমিত করতে নিজেও সশব্দে দরজা আটকে বাসা থেকে বেরিয়ে গেল। জাঙ্কুক চলে যেতে জিন তেকে টেনে সোফায় নিজের পাশে বসালেন। তের চোখে তখনও পানি। জিন তার হাতটা ধরে বললেন, শোন তেমা, আমি এখন তোকে যা বলবো খুব মন দিয়ে শুনবি। জাঙ্কুকের ওপর তোর পাহাড় সমান অভিমান জমে আছে, আমি জানি সেটা এত সহজে ভাঙবে না। আমি আমার ছেলের হয়ে সাফাই গাইতে আসিনি, আমি তোকে নিজের মেয়ে মনে করি বলেই বলছি। জাঙ্কুক তোকে ডিভোর্স দিতে আসিনি। তে অবাক হয়ে শাশুড়ির দিকে তাকালো। জিন আবার বললেন, আমরাও ভেবেছিলাম ও বোধহয় সম্পর্ক চুকিয়ে দিতে এসেছে, কিন্তু কাল ওর পাগলামি দেখে বুঝলাম ও তোর উপর দুর্বল হয়ে পড়েছে। জাঙ্কুক তোকে ভালোবেসে সংসার করতে এসেছে, তাই আমি চাই তুই ওকে ক্ষমা করে একটা সুযোগ দে। তবে জিমিনের চোখে মুখে এক দুষ্টু হাসি খেলে গেল। জিমিন যোগ করলো, তবে ওকে এখনই বুঝতে দিবি না, ওকে নিজের পেছনে চক্রীর মতো ঘোরাবি। মানে? মানে হচ্ছে গত 3 বছর ও যেমন তোকে অবহেলা করেছে, এবার তুই তাকে সেই সাথটা দিবি। ও তোর পেছনে পেছনে ঘুরবে আর তুই থাকবি অনড়। কিন্তু মা, উনি তো প্রচন্ড রাগী, দেখলে তো আজকে কেমন ব্যবহার করলো। উনি আমার দিকে যেভাবে তাকিয়ে থাকেন, মনে হয় যেন আমাকে খেয়ে ফেলবেন। আমি কি পারবো ওনার সাথে এমন করতে? পারবি না মানে? পারতেই হবে, না হলে এই বোকামের মতো লোক ডেকে এনে তোকে বিয়ে দিয়ে দেবো। কিন্তু এই না 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 মা, আমি পারবো, আমি অবশ্যই পারবো। কলেজ শেষ করে সিমিন রাস্তার ধারের দোকানে আয়েশ করে ফুচকা খাচ্ছিল। ঠিক তখনই কয়েকটা বখাটে ছেলে তাকে আজে বাজে কথা বলে টিজ করতে শুরু করলো। সুগা দূর থেকে তার গাড়ির ভেতরে বসে সবটা দেখছিল। তার রাগের পারদ চড়তে শুরু করলো। সে যখনই গাড়ি থেকে নেমে ছেলেগুলোকে উচিত শিক্ষা দিতে যাবে, ঠিক তখনই একটা জোরালো চড়ের শব্দ তার কানে এলো। সুগা অবাক হয়ে দেখলো জিমিন একাই ওই ছেলেগুলোকে যাচ্ছে তাই ভাবে ধোলাই করছে। পরিস্থিতি বেগতিক দেখে সুগা দ্রুত এগিয়ে এসে জিমিনের হাত চেপে ধরলো। এনাফ, যথেষ্ট মেরেছো, এবার থামো। ওর শিক্ষা হয়ে গেছে, আর কোনোদিন কোনো মেয়েকে টিজ করার সাহস পাবে না। জিমিন রাগে ফুঁসে উঠে এক ঝটকায় সুগার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। সুগার পায়ের ওপর নিজের পা দিয়ে জোরে একটা চাপ দিয়ে সে বলল, নেক্সট টাইম পার্ক জিমিনের হাত ধরার সাহস করবেন না মিস্টার ধলা বিলাই।
এক মুহূর্ত না দাঁড়িয়ে জিমিন গটগট করে সেখান থেকে চলে গেল। সুগা নিজের পায়ের ব্যথার চেয়ে জিমিনের এই তেজ দেখে বেশি মুগ্ধ হলো। মনে মনে হাসলো সে, এই মেয়েই তো তার উপযুক্ত জীবন সঙ্গিনী। রাত পাড়ার সাথে সাথে জাঙ্কুক বাসায় ফিরল। বাসায় ফিরে সে কোনো কথা না বলে তেকে একরকম জোর করে নিজের রুমে নিয়ে গিয়ে দরজা লক করে দিল। তের চোখে মুখে তখন আতঙ্কের ছাপ। এখানেই থাকবে, আমি শাওয়ার নিয়ে বের হওয়ার পর যেন তোমাকে এখানেই দেখি, যদি না পাই তবে তোমার খবর আছে। মিনিট 20 পর জাঙ্কুক ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। সে তের হাতে টাওয়ালটা ধরিয়ে দিয়ে বলল তার মাথাটা মুছে দিতে। তে কাঁপা কাঁপা হাতে জাঙ্কুকের ভেজা চুলগুলো মুছতে শুরু করলো। জাঙ্কুক অনুভব করছিল তের হাতের আঙুলের স্পর্শ, যা তাকে এক অদ্ভুত শান্তি দিচ্ছিল। মাথা মোছা শেষ হলে জাঙ্কুক নরম গলায় বলল, এখানে বসো, আমি আসছি। জাঙ্কুক দুটো প্যাকেট তের সামনে রাখলো। তে অবাক চোখে তাকিয়ে আছে। এত রাতে এসব কি? জাঙ্কুক প্যাকেট খুলে একে একে বের করলো স্বর্ণের চিকন চুড়ি, নাক ফুল, কানের দুল, আংটি আর গলার চেইন। সে নিজ হাতে তেকে প্রতিটি গয়না পরিয়ে দিতে দিতে বলল, এগুলো যেন কোনোদিন তোমার শরীর থেকে খুলতে না দেখি। সারাক্ষণ পরে থাকার জন্য এগুলো আমি খুব সিম্পল ডিজাইনে কিনে এনেছি। যদি কখনো দেখি এগুলো তুমি খুলেছো, তবে তোমার কপালে দুঃখ আছে। জাঙ্কুকের এই শাসনের আড়ালে যে গভীর ভালোবাসার অধিকার বোধ লুকিয়ে আছে তাতে অনুভব করতে পারলো। 3 বছর যে মানুষটা একটি বার খবরও নেয়নি, আজ সে নিজ হাতে গয়না পরিয়ে দিচ্ছে। জিনের কথা মতো তে কঠোর হওয়ার চেষ্টা করলেও জাঙ্কুকের এই মায়া তাকে ভেতরে ভেতরে দুর্বল করে দিচ্ছে। আমি আমি এখন যাই। শোনো তে, আমি জানি আমি ভুল করেছি, ভুল না অন্যায় করেছি, কিন্তু ভুলের শাস্তি তুমি যা দিবে আমি মেনে নেব। কিন্তু তুমি যদি আমাকে ছেড়ে যাবার কথা চিন্তা করো, একদম মেরে দিব তোমাকে। যে আমাদের আলাদা করতে আসবে তাকে দুনিয়া থেকে সরাতে 2 সেকেন্ডও টাইম নিব না আমি। আর তুমি যদি আমার কাছ থেকে নিজে সরে যাওয়ার কথা চিন্তা করো, প্রমিস টু আল্লাহ, আই উইল কিল ইউ। তুমি শুধু আমার, তোমাকে চাই আমার। যা বললাম তা যেন মাথায় থাকে। তখনই জাঙ্কুকের একটা জরুরি কল আসে আর সে বারান্দায় চলে যায়। যদিও থেকে বলেছিল কোথাও না যেতে, তবে জাঙ্কুকের চলে যাওয়ার সাথে সাথে তেও চলে যায় জিমিনের কাছে। জাঙ্কুক কথা শেষ করে এসে দেখে তে নেই। ওর তো রাগ উঠে যায়, মেয়েটা একটুও তার কথা শোনে না। জাঙ্কুক জোর করে তেকে জিমিনের রুম থেকে নিয়ে আসে এবং দেয়ালের সাথে পিন করে ধরে বলে, তোকে বলেছিলাম না, যা শাস্তি দেওয়ার আমাকে আমার পাশে থেকে দে, আমাকে সামনে রেখে দিবি। তুই কোন সাহসে জিমিনের সাথে ঘুমাতে চাস, নাকি দেখতে চাস আমার ভয়ঙ্কর রাগ? জাঙ্কুক এবার নিজেকে কিছুটা স্বাভাবিক করে তের কপালে চুমু খেয়ে বলল, সব সহ্য করতে পারবো, কিন্তু তোমার কাছ থেকে নিজেকে আলাদা করতে পারবো না। তারপর জাঙ্কুক আস্তে আস্তে তের দিকে এগিয়ে যায়। আজকে জাঙ্কুকের ব্যবহার কিছুটা অন্যরকম, কারণ অন্যদিন সে তেকে জোর করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। কিন্তু আজকে যে সে ঘনিষ্ঠ হতে চাইছে, ব্যাপারটাতে বুঝতেই পারছে। তে ছটফট করেছে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু জাঙ্কুককে এত সহজে ছেড়ে দেওয়ার লোক? ছটফট করে লাভ নেই। অনেক কষ্টে এতদিন নিজেকে কন্ট্রোল করেছি, সুন্দরী বউকে কাছে পেয়েও ছুঁয়ে দেখিনি, অনেক শাস্তি পেয়েছি। আজকে আর পারছি না নিজেকে সামলাতে। তুমিও প্লিজ আমাকে বাধা দিও না জান পাখি। এইসব বলে জাঙ্কুক নিজের ঠোঁট ডুবিয়ে দেয় তের নরম গোলাপি ঠোঁট জোড়ায়। তে একদম স্তব্ধ হয়ে যায়, নড়াচড়া করতেও যেন ভুলে গেছে। তার হার্টবিট বাড়ছে দ্রুত গতিতে। যখনই মনে হলো সে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাবে, ঠিক তখনই জাঙ্কুক তার কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নিল। এভাবে বেশ কিছুক্ষণ কিস করার পর জাঙ্কুক তেকে ছেড়ে দিল। ছাড়া পেয়ে তে হাঁপাতে শুরু করে। জাঙ্কুক কিন্তু থেমে নেই, সে ইতিমধ্যেই নিজের শার্ট খুলে ফেলেছে। ভয়ে তে পিছাতে চাইছে, তবে পেছনে দেয়াল থাকায় আর যাওয়ার রাস্তা নেই। ভয়ে তে ঠোঁট ভেঙে দেয়, কান্না করে দেবে দেবে ভাব। বোকা পাখি, ভয় পাচ্ছ কেন? স্বামীর ভালোবাসা খুশি মনে গ্রহণ করতে হয়, ভয় পেয়ে নয়। জাঙ্কুক থেকে পাজা গলা করে বিছানায় শুইয়ে দেয়, তারপর আস্তে আস্তে তেকে আনড্রেস করতে শুরু করে। এতদিনের অভিমান আর ভয়েতে কান্না করতে শুরু করে। প্লিজ প্লিজ আমাকে যেতে দিন, আমি আপনার কাছে থাকবো না, আমি চলে যাব, আমাকে যেতে দিন। কিন্তু জাঙ্কুক তের কোনো কথা না শুনে আবারও তেকে কিস করতে শুরু করে। তে জাঙ্কুককে সরানোর চেষ্টা করছে, তবে পারছে না। তারপর আস্তে আস্তে জাঙ্কুক তের গলায় চলে আসে, গলা থেকে বুকে, তারপর পেটে। তে তো ছটফট করছে, তার এইসব সহ্য হচ্ছে না। এবার জাঙ্কুক মুখ তুলে তাকায় তের দিকে। গত 3 বছরের আদর আজকে এক রাতে করবো তোমায় জান পাখি। খবরদার সেন্সলেস হওয়া যাবে না। জাঙ্কুকের সতর্ক বার্তা শুনে তের গলা শুকিয়ে যায়। এই 6 প্যাকওয়ালা লোককে ও সামলাবে কিভাবে? তারপর আসে সেই মুহূর্ত, যেই মুহূর্তে ওরা আমাকে রুম থেকে বের করে দিয়ে নিজেরা লালা লালা করতে শুরু করে। সো রাতটা ওদেরকে এনজয় করতে দাও, চলো আমরা ঘুমাই হতিনেরা। এদিকে জিমিন ঘুমাতে পারছে না সুগার কলের জ্বালায়। এই আপনার প্রবলেম কি? নিজেও ঘুমান না আর আমাকেও ঘুমাতে দেন না, খাটাস বদলোক একটা। এই আমাকে কোন দিক দিয়ে খাটাস মনে হয় তোমার? আমার শান্তির ঘুম কেড়ে নিয়ে তুমি নিজে শান্তিতে ঘুমাও কিভাবে?
এই শুনুন, এত আজাইরা কথা বলার টাইম নাই আমার। আমার এখন ঘুমের প্রয়োজন, আমি ঘুমাবো। এই বললেই হলো নাকি ঘুমের প্রয়োজন? আমার এখন তোমাকে প্রয়োজন। ঘুম সাইডে রাখো, মাথা গরম করো না। একটু সুন্দর করে কথা বলো আমার বাবু। কে বাবু? আমি কি 2 বছরের বাচ্চা ফিডার খাই যে বাবু ডাকেন আমাকে? আপনি একটা শয়তানের নানা, ধলা বিলাই একটা। তারপর জিমিন কল কেটে দেয় আর ফোনটা সুইচ অফ করে রাখে। পরদিন সকালে তেজ যখন ঘুম ভাঙলো, সে দেখলো সে জাঙ্কুকের প্রশস্ত বুকে লেপ্টে আছে। রাতের সব ক্লান্তি আর জাঙ্কুকের অধিকারের চিহ্নগুলো তার শরীরে স্পষ্ট। তে উঠে যাওয়ার চেষ্টা করতেই জাঙ্কুক ঘুমের ঘোরেই তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। চুপচাপ শুয়ে থাকো, আমি এখন ঘুমাবো আর তুমি আমার সাথে ঘুমাবে। তের হাজারো অভিমান থাকলেও জাঙ্কুকের এই অমানবিক শক্তির কাছে সে হার মানলো। বাধ্য হয়ে আবার তার বুকেই চোখ বুঝলো সে। আজ জিমিনের জন্মদিন, অথচ অদ্ভুতভাবে বাড়ির কেউ তাকে উইশ করলো না, এমনকি সুগাও একবার ফোন দিল না তাকে। জিমিনের মনটা খুব খারাপ হয়ে গেল। বিকেলে জিমিনের জন্মদিন উপলক্ষে বাড়িতে মিলাদ আর দোয়ার আয়োজন করা হয়েছিল। মিষ্টি বিতরণ করার সময় পাড়ার এক প্রতিবেশী মহিলা রোজে 20 অগ্রে দিলেন। জিন, এই এতিম মেয়েটাকে এখনো বাড়িতে রেখেছো? যার জন্য তোমার ছেলে দেশ ছাড়লো, 3 বছর দেশে ফিরলো না, তাকে মাথায় করে রাখো কি করে? মেয়েটা আসলে লোভী, না হলে এই অপমানের পরেও থাকে কি করে? আমি হলে তো ওই দিনই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। মহিলার এই তীক্ষ্ণ কথায় তের বুক ফেটে কান্না এলো। তার দু চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়লো। ঠিক তখনই জাঙ্কুক সিংহের মতো গর্জে উঠল। আচ্ছা তাই নাকি? আমার বউ না হয় এতিম। হ্যাঁ, আমি ওর উপর রাগ করে ঘর ছেড়েছিলাম, কিন্তু ওর জন্য এখন আমি পাগল হয়ে যে আবারও সংসার করার জন্য উঠে পড়ে লেগেছি, সেটা আপনার চোখে পড়ে না তাই না? আর কি বলছিলেন? লোভী? আই থিঙ্ক আপনার মেয়ে থেকে আমার বউয়ের লোভ অনেক কম। আমার বউ শুধু আমার ভালোবাসার লোভী। সে আমাদের পরিবারের সবার ভালোবাসা পাওয়ার জন্য লোভী। কিন্তু আপনার মেয়ে 2টো বাচ্চা থাকার পরেও টাকার জন্য যে পরকীয়া করে বেড়ায়, সেটা কি খুব সম্মানের? জাঙ্কুকের মুখে এমন কড়া জবাব শুনে রোজের মুখ ফ্যাকাশে হয়ে গেল। জাঙ্কুক এবার তের দিকে ফিরে তার চোখের জল মুছে দিয়ে গম্ভীর স্বরে বলল, আর তুমি তে, চুপ করে না থেকে নিজের জন্য স্টেপ নিতে পারো না? আজ থেকে তুমি কারো কথায় কান্না করবে না। যদি করতে হয় তবে সেটা শুধু আমার ভালোবাসা পাওয়ার জন্য করবে। জাঙ্কুকের এই রক্ষক রূপ দেখে জিন আর নামজেট মনে মনে খুব খুশি হলেন। তে অবাক হয়ে তার স্বামীর দিকে তাকিয়ে রইল। যে মানুষটি তাকে একদিন একা ফেলে গিয়েছিল, আজ সেই সবার সামনে তার ঢাল হয়ে দাঁড়িয়েছে। জাঙ্কুকের সাহসী প্রতিবাদ দেখে তে তার চোখের পলক ফেলতে ভুলে গেছে। পরিবারের সবাই মনে মনে খুব খুশি হলো। যাক, জাঙ্কুক অবশেষে নিজের ঘর আগলে রাখতে শিখে গেছে। সন্ধ্যায় সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল আর পাস্তা খাচ্ছিল। ঠিক তখনই হাতে বেশ কিছু ডালি আর উপহারের ব্যাগ নিয়ে কিছু অতিথি ভেতরে ঢুকলেন। জিমিন তো অবাক, কারণ অতিথিদের সাথে স্বয়ং সুগাও আছে। রহস্য ফাঁস হলো যখন জাঙ্কুক উঠে গিয়ে সুগাকে জড়িয়ে ধরলো। সুগা আসলে জাঙ্কুকের আমেরিকার ভার্সিটির জুনিয়র ছিল। তাদের বন্ধুত্ব বহু পুরনো। সুগা বিদেশ থেকে ফেরার পর থেকেই জাঙ্কুকের সাথে যোগাযোগ করে এই সারপ্রাইজের পরিকল্পনা করেছে। সবচেয়ে বড় চমক হলো আজ জিমিনের জন্মদিনই তাদের এঙ্গেজমেন্ট। জিমিনকে নীল রঙের একটি কাতান শাড়ি পরানো হয়েছে। তাকে পরীর মতো লাগছে। ভিড়ের আড়ালে সুগা জিমিনকে এক কোণে টেনে নিয়ে ফিসফিস করে বলল, হ্যাপি বার্থডে আমার হাসির বাচ্চা। সারাদিন ফোন দিইনি শুধু এই সারপ্রাইজটা দেবো বলে। কাল রাতে নিজেকে সামলানো যে কত কঠিন ছিল আমি জানি। নাও গেট রেডি টু বি মাই কুইন বেবি। সময় দ্রুত বয়ে গেল। কেটে গেছে 9টি মাস। আজ থেকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। সে এখন সন্তান সম্ভবা। এই 10টি মাসে সে জাঙ্কুককে সুদে আসলে সব বুঝিয়ে দিয়েছে। জিন আর জিমিনের শেখানো বুদ্ধি কাজে লাগিয়ে সে জাঙ্কুককে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। কখনো মধ্যরাতে আইসক্রিম খাওয়ানোর বায়না, কখনো অকারণে রাগ করা, আবার কখনো সারাদিন বাইরে ঘোরার আবদার। কিন্তু জাঙ্কুক একটুও ক্লান্ত হয়নি। তে প্রেগনেন্ট জানার পর জাঙ্কুক এতটাই খুশি হয়েছিল যে খুশিতে সে সারা রাত থেকে বুকের উপর শুয়ে রাখত। অপারেশন থিয়েটার থেকে দুজন নার্স বেরিয়ে এলেন। সবার চোখে মুখে তখন উৎকণ্ঠা। নার্সদের কোলে দুটি ফুটফুটে নবজাতক। তের কুল আলো করে টুইন বেবি এসেছে। আমার ওয়াইফ কেমন আছে? তিনি একদম সুস্থ আছেন। আপনারা চাইলে এখন দেখা করতে পারেন। রুমের ভেতরে তখন খুশির আমেজ। সুগা জিমিনের কানের কাছে নিচু স্বরে বলল, আমরা কবে বাচ্চা নেব বেবি? বেবি ডাকাবার বাচ্চাও চাও? আস্তে একটা গাধা তুমি। জাঙ্কুক তের কেবিনে ঢুকে তার ঘাম ভেজা কপালে আলতো করে চুমু খেয়ে হাতটা শক্ত করে ধরে বলল, ভালোবাসি পাখি, অনেক ভালোবাসি। আমিও ভালোবাসি মাই এংরি হাজব্যান্ড। সুগা মজা করে বলল, এখন আর রোম্যান্স করতে হবে না, আগে বাচ্চাদের সময় দাও। এই বলে সে জাঙ্কুক আর তের মাঝখানে 2 শিশুকে শুইয়ে দিল। পরিবারের সবাই তখন এক বুক তৃপ্তি আর আনন্দ নিয়ে নতুন অতিথিদের আর সুখী দম্পতিকে দেখতে থাকলো।